ডিয়ার অডিয়েন্স, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি পাঠে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট তাদের জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটির শিরোনাম হচ্ছে পড়া মনে রাখার বিশেষ কিছু কলা কৌশল। তো আমরা অনেক কিছু পড়ি, কিন্তু আমরা মনে রাখতে পারি না। তবে কিছু টেকনিক আছে, কিছু কলাকৌশল আছে, সেগুলো যদি আমরা লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই পড়া মনে রাখার যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে কিন্তু আমরা অনেকটাই নিস্তার পেতে পারি। আমাদের পড়াগুলো কিন্তু পরবর্তীতে আমরা মনে রাখতে পারি এবং পরীক্ষায় কিন্তু সুন্দরভাবে সেটা লিখতে পারি, উপস্থাপন করতে পারি। তো আজকে আমরা এই 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 কিছু কলাকৌশল নিয়ে, কিছু গুরুত্বপূর্ণ কলাকৌশল নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি। তো দেখো, আমরা প্রায় কিছু না কিছু পড়ি। কেউ একাডেমিক বই পড়ে, কেউ গল্প বা উপন্যাসের বই পড়ে, কেউ সায়েন্স ফিকশন ম্যাগাজিন, পত্রিকা, ব্লগ ইত্যাদি পড়ে। এত কিছু পড়ার পরেও খুব সামান্য কিছুই কিন্তু আমরা মনে রাখতে পারি। আবার কিছু পড়া কিছুদিন পরে একেবারেই ভুলে যাই, কিন্তু কিছু পড়া অনেক দিন মনে থাকে। তাহলে এখানে তিনটা জিনিস। একটা হচ্ছে যে পড়ার পরে কিছু পড়া আছে সামান্য মনে থাকে, কিছু পড়া আমরা কিছুদিন পরে একেবারেই ভুলে যাই, আবার কিছু পড়া আছে অনেক দিন মনে থাকে। তার মানে পড়ার মধ্যেও আমাদের অনেক রকম পার্থক্য আছে। সেই বিষয়গুলো আমরা দেখব। এমন কেন হয়? আমরা অনেকেই বিভিন্নভাবে পড়তে অভ্যস্ত। যেমন কেউ উচ্চ স্বরে পড়ি, জোরে জোরে শব্দ করে, কেউ মনে মনে পড়ি, কেউ লিখে লিখে পড়ি, কেউ শুয়ে শুয়ে পড়ি। কিন্তু কোন পড়ার স্টাইলটা বেশি কার্যকর? আসলে এখানে কোনো পড়ার স্টাইলই বেশি কার্যকর নয়। কারণ আপনি উচ্চস্বরে পড়লে কিছুক্ষণ পড়ে ক্লান্ত হয়ে যাবেন। মনে মনে পড়লে অনেকক্ষণ পড়তে পারবেন, কিন্তু মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। কারণ মন যখন শান্ত থাকে তখন মনে অনেক ভাবনা চিন্তা চলে আসে, অর্থাৎ মনটা তখন বিক্ষিপ্ত হয়ে যায়, সাউন্ড চলে আসে, মনের ভেতরে নানান অতীতের স্মৃতি চলে আসে। এরকম ঘটনাগুলো আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা বিড়ম্বনা সৃষ্টি করে। এতে অন্যদিকে মনোযোগ চলে যায়, আর আপনি লিখে লিখে পড়লে অন্যগুলোর চেয়ে ভালো করবেন এবং বানান শুদ্ধ করতে পারবেন। অর্থাৎ জোরে পড়া, মনে মনে পড়া এবং লিখে পড়া, এই তিনটার মধ্যে হচ্ছে লিখে পড়াটা বেশি কার্যকর, এবং এতে করে যে বানান শুদ্ধ হয় এবং হাতের লেখাটাও একটু পরিচ্ছন্ন সুন্দর হয়। কিন্তু এটাই পড়া দীর্ঘক্ষণ মনে রাখার একমাত্র উপায় নয়। আর শুয়ে শুয়ে পড়ার উদ্দেশ্য থাকে ঘুমানোর। আপনি যদি নাও ঘুমাতে চান, তারপরেও আপনি ঘুমাতে বাধ্য, কারণ আপনি ঘুমানোর জন্য নিজেকে এক ধাপ এগিয়ে রেখেছেন। তাহলে উপায় কি? তাহলে আসুন আমরা জেনে নেই যে পড়া মনে রাখার কি কৌশল আছে, যার মাধ্যমে আমরা পড়াটাকে দীর্ঘ সময় মনে রাখতে পারি। 1 নম্বর কৌশল হচ্ছে পড়ার প্রতি প্রবল ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে। আপনি যখন পড়বেন তখন আপনার জানার ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে। আপনি ক্ষুধার্ত থাকলে খাবারের আসল স্বাদ উপভোগ করতে পারবেন। তাই জ্ঞান পিপাসা বা জানার প্রবল ইচ্ছা থাকাটা বাঞ্ছনীয়। তাছাড়া আপনার পড়ার রুমটা বিভিন্ন জ্ঞানমূলক উক্তি দিয়ে সাজাতে পারেন। এতে পড়ার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে। অর্থাৎ পড়া মনে রাখতে হলে প্রথমেই আপনার কি করতে হবে, যে প্রবল ইচ্ছা বা আগ্রহটা মনের মধ্যে তৈরি করতে হবে। এরপরে হচ্ছে স্টাডি প্ল্যান। একটু উত্তম পরিকল্পনা কাজের অর্ধেক, এটা আমরা জানি। তাই আপনি কি পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, কতক্ষণ বা কতদিন পড়বেন, এই বিষয়গুলো আগে থেকেই ঠিক করে নেওয়া পরিকল্পনার অংশ। তাছাড়া আপনি কি জানতে চান, কেন জানতে চান, এটা জেনে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলোর উপরে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এভাবে আমাদের কি করতে হবে, একটা স্টাডি প্ল্যান যদি আমরা তৈরি করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের লেখাপড়ার কাজটা করি, তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক বেশি কার্যকর হবে। এরপরে 3 নম্বর যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে পড়া মনে রাখার জন্য অনুকূল পরিবেশ দরকার।
পড়ার জন্য চাই অনুকূল পরিবেশ। আপনার পড়ার ইচ্ছা আছে কিন্তু আপনার বাসা ভর্তি মেহমান, তাহলে আপনার পড়ার অনুকূল পরিবেশ আর থাকলো না। তাই আপনার প্রয়োজন নীরব, নিভৃত পরিবেশ। এবং আপনি যেখানে পড়বেন সেখানকার যে আপনার যে টেবিল, আপনার যে চেয়ার, সেগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন হতে হবে, যাতে করে সেই পরিবেশের প্রতি আপনার আলাদা একটা ভালো লাগা তৈরি হয়। এরপরে আছে যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, শব্দ আছে, সেগুলো মার্কিং করা অর্থাৎ বোল্ড করা। পড়ার সময় গুরুত্বপূর্ণ কিছু শব্দ বা লাইন মার্ক করতে হবে। প্রয়োজনে পেন্সিল বা হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। এতে একাধিকবার পড়ার সময় শুধু হাইলাইট বা মার্ক করা শব্দে বা লাইনে চোখ বুলালেই হবে। এভাবে সময়ও বাঁচবে। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অজানা শব্দের অর্থ বা ব্যাখ্যা জেনে নেওয়া। তার মানে হচ্ছে যে শব্দটা আমি জানি না, যে শব্দটা আমার কাছে কঠিন, আমি যদি সেইটাকে আন্ডারলাইন করে রাখি, হাইলাইট করে রাখি, তাহলে কিন্তু ওইটা আমি বারবার দেখব এবং আমি এই অজানা শব্দের অর্থ আমি কি মনে করার চেষ্টা করব। তখন কিন্তু আপনার এই লেখাপড়াটা আরো বেশি ফলপ্রসূ হবে। কিওয়ার্ড নির্বাচন। আমরা যখন কোনো টপিক পড়ি সেই টপিকে কিন্তু কিওয়ার্ড নির্বাচন করতে হবে। অর্থাৎ যে শব্দটা থাকলে আমি যখন পরীক্ষার খাতায় লিখব, যাতে আমার যে পরীক্ষক থাকবে তিনি কিন্তু ওই শব্দটা দেখেই যাতে বুঝতে পারে যে আমি এই লেখাটি বানিয়ে লেখিনি, আমি এই লেখাটি অবশ্যই বই থেকে পড়ে লিখেছি এবং আমার এ সম্পর্কে ন্যূনতম একটা ধারণা আছে। এই জন্য আমাদের কিন্তু কিওয়ার্ড নির্বাচন করতে হবে এবং সেই কিওয়ার্ডটি কিন্তু আমাদের মনে করে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। এরপরে বলেছে যে ফ্লো চার্ট ব্যবহার। ফ্লো চার্ট, প্রতিটি প্যাসেজ বা টপিকেরই ধারাবাহিকতা থাকে, অর্থাৎ ধারাবাহিক তথ্য বিদ্যমান থাকে। আর এ ধারাবাহিক কিছু ছোট ছোট তথ্য দিয়ে সাজাতে পারেন একটি ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে হচ্ছে তথ্যের ধারাবাহিকতা থাকবে। আর এই কারণেই কিন্তু আমরা ভূমিকা দেই, তারপরে কোনো কিছুর সংজ্ঞা দেই, হ্যাঁ, তারপরে আমরা উদ্দেশ্য, লক্ষ্য, এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি। যেমন আপনি করোনা ভাইরাস নিয়ে কোনো প্যাসেজ বা টপিক পড়ছেন, এক্ষেত্রে ফ্লো চার্টটি এমন হতে পারে যে করোনা ভাইরাস কি, ভাইরাসের উৎপত্তি কোথায়, এবং সংক্রমণের মাধ্যম কিভাবে সংক্রমিত হয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো হচ্ছে একটা ফ্লো চার্ট। ভিজুয়ালাইজেশনের বিষয়টা আসছে। ভিজুয়ালাইজেশন মানে দেখা, অর্থাৎ আমাদের দর্শন শক্তিকে কাজে লাগানো। আমরা যখন কোনো নাটক বা সিনেমা দেখি তখন সেই নাটক বা সিনেমাটা সহজেই মনে রাখতে পারি। তার কারণ হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি যে টপিকটি পড়ছেন তা যদি ভিজুয়ালাইজড করা যায়, অর্থাৎ ভিডিও, ছবি, গ্রাফ বা চার্ট আকার উপস্থাপন করা যায়, তাহলে পড়া বা তথ্য মনে রাখাটা আরো বেশি সহজ হবে। কারণ ভিজুয়ালাইজেশনে আমাদের ইন্দ্রিয়গুলো বেশি সজাগ থাকে। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, সেই 2006 সালে, তো তখন কিন্তু এই যে হাজার বছর ধরে এই উপন্যাসটি জহির রায়হানের আমাদের ছিল। তো তখন কিন্তু এই সিনেমাটা কিন্তু প্রথম এই উপন্যাসকে কেন্দ্র করে এই সিনেমাটা প্রথম হয়। তো আমরা হচ্ছে যে বইতে পড়েছি, কিন্তু যখন আমরা এই সিনেমাটা দেখেছি তখন কিন্তু আমাদের আরো বেশি এই হাজার বছর ধরে উপন্যাসের চরিত্র এবং ঘটনা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আরো পরিষ্কার হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এটা একটা ভিজুয়ালাইজেশন পাওয়ার ছিল এর মধ্যে। আমরা দেখেছি, ঘটনা পরম্পরা আমাদের চোখের সামনে ভেসে গিয়েছে, চরিত্রগুলো আমরা দেখেছি, চরিত্রগুলোর মধ্যে যে আবেগ, ইমোশন, সেগুলো আমরা দেখেছি, ফলে বিষয়টা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়েছিল। এই জন্য লেখাপড়ার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে প্রশ্ন অনুশীলন। একটা টপিক পড়ার পর সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন তৈরি করা বা তৈরিকৃত প্রশ্নের উত্তর খুঁজে বের করা। যেমন কি মানে জিনিসটা কি, কেন, কিভাবে, কখন, কোথায় ইত্যাদি প্রশ্নের জবাবে টপিকের গভীরে যাওয়া যায়। এতে দীর্ঘক্ষণ পড়া মনে থাকে। তো এটার অর্থ হচ্ছে আমি যে টপিকটি পড়ছি সেই টপিকের যখন আমি অ্যান্সার পড়ছি, সেই অ্যান্সারের মধ্যেও কিন্তু
ছোট ছোট কোশ্চেন করে আমাকে সেই টপিকের মধ্য থেকেই কি করা, যে অ্যান্সার খুঁজে বের করা। এতে করে কিন্তু আমাদের ওই বিষয়ের গভীরে আমরা প্রবেশ করতে পারি এবং দুই একটি মিস হয়ে যদি যায়, তাহলে কিন্তু আমাদের লেখার জন্য, মনে রাখার জন্য যে পয়েন্টগুলো দরকার সেগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। এই জন্য আমরা যখনই কোনো উত্তর পড়ব, আমরা অবশ্যই সেই উত্তরের মধ্যে ছোট ছোট প্রশ্ন করে এবং ছোট ছোট উত্তর বের করার চেষ্টা করব। এরপরে উদাহরণ সৃষ্টি। আপনি যে টপিকটি পড়ছেন তার সঙ্গে মিল রেখে বাস্তব কিছু ঘটনা বা উদাহরণ যদি খুঁজে বের করতে পারেন, তাহলে পড়া বা তথ্য মনে রাখাটা আরো বেশি সহজ হয়। যেমন আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে ডিনোমিনেটর, আর একটা হচ্ছে নিউমারেটর। সো আমি যখন বিজনেস ম্যাথমেটিক্স পড়তাম, তখন এই নিউমারেটর আর হচ্ছে ডিনোমিনেটর আমি কোনোভাবেই মনে রাখতে পারতাম না, যে নিউমারেটর কোনটা আর ডিনোমিনেটর কোনটা, মানে লব কোনটা আর হচ্ছে হর কোনটা। সো তখন আমি কি করলাম, যে একটু টেকনিক, একটু কৌশল অবলম্বনের চেষ্টা করলাম, যে ডিনোমিনেটর ডিনোমিনেটর শুরুতে আছে ডি, তো ডি মানে হচ্ছে ডাউন, ডি মানে হচ্ছে ডাউন। সো আমি তখন ভাবলাম যে তাহলে এটা ডাউন মানে হর যেহেতু নিচে থাকে, তাহলে হরের ইংরেজি হচ্ছে ডিনোমিনেটর। আর আরেকটা যেহেতু নিউমারেটর, তার মানে ওইটা অবশ্যই লব হবে। সো এভাবে কিছু কৌশল অবলম্বন করেও এই আমরা কিন্তু আমাদের এই পড়াগুলো মনে রাখতে পারি। এছাড়া বাস্তব ঘটনার সাথে যদি আমরা মিল করতে পারি, যেমন অপরিচিত কারোর সাথে যদি আমার দেখা হয়, তখন পরিচয়ের ক্ষেত্রে আমার যিনি পরিচিত আছে সেই নামটা যদি মিলিয়ে আমরা মেলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটা নাম বা তার বিষয়গুলো কিন্তু আমার মনে থাকবে। যেমন আমি যখন হলে থাকি, আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তার নাম ছিল মাসুদ। তো সেই মাসুদ ভাইয়াটার আমি নামটা এইভাবে আমি মনে রেখেছিলাম, কারণ ওই সময়ে মাসুদ নামে আমাদের এক বন্ধু ছিল, এবং সে আমার সাথে হচ্ছে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে এক বেডে দুইজন থাকতে হয়, সেই আমার কিন্তু সেই বেডমেট যেটাকে বলে, সেই বেডমেট কিন্তু মাসুদ ছিল। তো এই কারণে বেডমেট যেহেতু মাসুদ, আর ওই মাসুদ ভাইয়ের সাথে পরিচিত হয়েছে, এই কারণে কিন্তু ওই মাসুদ ভাইয়ের কথা আমার এখনো মনে আছে যে ওনার নাম হচ্ছে মাসুদ। সেইভাবে যদি আমরা বাস্তব উদাহরণ সৃষ্টি করতে পারি লেখাপড়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়। পড়া শেষে নিজের মতো করে বোঝার চেষ্টা করা। কোনো বিষয় বা টপিক পড়া হলে সেটির দিকে না তাকিয়ে নিজের মতো করে বলার বা মনে করার চেষ্টাটাও পড়া মনে রাখার একটা বিশেষ কৌশল হতে পারে। বিরতি বলছে যে পড়ার সময় ছোট ছোট প্রতিবার 20-30 মিনিট পড়ার পর 5-7 মিনিট বিরতি দিয়ে পড়লে বেশিক্ষণ পড়া যায়। তাতে পড়ার প্রতি একঘেয়েমি ভাব দূর হয় এবং মস্তিষ্কে চাপ কম পড়ে। কারণ একটানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পড়ার পর মস্তিষ্ক আর লোড দিতে পারে না, ফলে পড়ার প্রতি আর আগ্রহ থাকে না, এতে মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই আমাদের পড়ার সময় বিরতি নিতে হবে। শুয়ে শুয়ে মনে করা। আমি সারাদিন যা পড়লাম, ঘুমানোর আগে শুয়ে শুয়ে সেটা মনে করার চেষ্টা করতে হবে। এমনকি ঘুম থেকে উঠেও বিছানায় থাকতেই আমার মনে করার চেষ্টা করতে হবে যে আমি গত রাতে কি পড়েছিলাম। এরপরে আসছে রিভিশন। আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেক কিছুই পড়েছি, কিন্তু সবই কি আমাদের মনে আছে? উত্তর না। এর কারণ আমরা রিভিশন দেই না। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, আমরা যখন পড়ি তার 1 ঘন্টা পর 44% পড়া আমাদের মনে থাকে, একদিন পর 30% মনে থাকে, আর 1 সপ্তাহ পর মাত্র 20% মনে থাকে। তার মানে 1 সপ্তাহ পর 80%ই আমরা ভুলে যাই। তাই রিভিশনের মাধ্যমে পড়া মনে রাখাটা একটা বড় কৌশল। কারণ আমরা যখন পড়ি তখন তো আমাদের ব্রেনের শর্ট টার্ম মেমোরিতে জমা হয়, যা কিছুক্ষণ বা কিছুদিন পরে ভুলে যাই। কিন্তু আমরা যদি বারবার রিভিশন দেই, তাহলে এই শর্ট টার্ম মেমোরি একসময় লং টার্ম মেমোরিতে পরিণত হয়। এতে অনেকদিন পড়া বা তথ্য মনে থাকে। রিভিশন দেওয়া মানে পুরো টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া না। রিভিশন দেওয়া মানে পূর্বে হাইলাইট করা বা মার্ক করা শব্দে চোখ বোলানো। তাই পড়া মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিভিশন। সো এইরকম অনেকগুলো পয়েন্ট আমরা এখানে নিয়ে আলোচনা করলাম। এই পয়েন্টগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি,
তাহলে কিন্তু আমরা পড়াটাকে মনে করতে পারি। সবাইকে অসংখ্য